সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলতে আমাদের সাথে রাজধানীর গুলশান থেকে যোগ দিয়েছেন সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে যে ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিন ও উইটকফের যে বৈঠক হলো, কোন ইস্যুটি সবচেয়ে বড় বাধা হিসেবে সামনে এসেছে বলে আপনি মনে করছেন? জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। গত রাতে আমরা আমাদের এখানকার মনে হয় রাত ছিল তখন, পুতিনের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আমেরিকার দুজন প্রতিনিধি, তার ভেতরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ছিলেন, তারা খুব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং আমরা সবাই জেনেছি যে বৈঠকটি 5 ঘন্টা দীর্ঘ হয়েছিল। তো সেখানে বৈঠকের পরে ক্রেমলিনের পক্ষ থেকে পরিষ্কার বিবৃতি দেওয়া হয়েছে যে আহ, আহ, ভূমি সংক্রান্ত কোনো কম্প্রোমাইজ অর্থাৎ আপোষ করবে না রাশিয়া। এবং আমরা আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে পরবর্তীতে রাশিয়ার আরো ব্যক্তির পক্ষ থেকে, এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি নিজেও ফক্স নিউজকে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে ভূমি সংক্রান্ত জটিলতাই গত গতকাল যে আলোচনা হয়েছে সেই আলোচনার প্রধান বাধা ছিল। অর্থাৎ রাশিয়ার কাছে ভূমি ছাড়ের প্রশ্ন ছিল। রাশিয়া ভূমি ছাড়তে চায়নি। ভূমি ছাড়তে চায়নি বলতে ইউক্রেনের যে অংশ ছিল দোনবাস, দোনেস্ক, লুহানেস্ক, এরকম বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছে যেটা রাশিয়ার সামরিক বাহিনী, সেই সমস্ত অঞ্চল রাশিয়া ছেড়ে দেবে না। না ছাড়ার আবার কারণ আছে এখানে, এই কথাটুকু আমাকে বলতে দেওয়ার সুযোগ দেবেন আশা করি, তা না হলে আমাদের দর্শকদের ভেতরে ভ্রান্তি তৈরি হতে পারে। এই যে অঞ্চলগুলো দখল করেছে রাশিয়া, এই অঞ্চলগুলো রাশিয়া আর কখনোই ছাড়বে না, এটা রাশিয়ার ঘোষণা। এই কারণে ছাড়বে না যে যে সমস্ত এলাকা দখল করেছে সেখানে রুশ ভাষাভাষী মানুষের বসবাস, যারা রাশিয়ার নাগরিক বলে গণ্য, এক অর্থে রাশিয়ার নাগরিক বলে গণ্য, এবং তাদের প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে রুশ প্রশাসনের প্রচন্ড রকমের মমত্ব, ভালোবাসা, প্রগাঢ় শ্রদ্ধা, স্নেহ সবকিছুই রয়েছে। অর্থাৎ তাদেরকে রাশিয়ার নাগরিক বলেই গণ্য করে। এবং তাদের পক্ষ থেকে এই যুদ্ধের আগে বারবার রাশিয়ার প্রেসিডেন্টের কাছে আবেদন জানানো হয়েছিল যে তাদেরকে রাশিয়ার কর্তৃপক্ষ যেন উদ্ধার করে। তো নেটো জোটের কারণে যখন আপনার কি মনে হয় ইউরোপের ভূমিকা আসলে কতটা জটিল করছে এই ইউক্রেনের শান্তি উদ্যোগের যে প্রচেষ্টা সেটিকে? আমি আরেকবার শুনতে চাই আপনার কাছে প্রশ্নটা। ইউক্রেনের শান্তি উদ্যোগের যে প্রচেষ্টা রয়েছে সেই জায়গায় ইউরোপের ভূমিকা এটিকে কতখানি জটিল করছে বলে মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ইউরোপের ভূমিকা আমি মনে করি যথেষ্ট জটিল করেছে পরিস্থিতিকে, কারণ দুটো ব্যাপার একদম পরিষ্কার। এই মুহূর্তে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধের জন্য নানামুখী প্রচেষ্টা চালিয়েছেন। সেটাকে কেউ নেগেটিভলি দেখতে পারে, কেউ পজিটিভলি দেখতে পারে, বাট যে 28 দফা প্রস্তাব দিয়েছে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে, সেখানে আমেরিকার পক্ষ থেকে যে প্রস্তাব দিয়েছে সেখানে বলা হয়েছে, মোটামুটি ভাবে বেরিয়ে এসছে এই কথা, এই তথ্য যে আমেরিকা ইউক্রেনকে ভূমি ছাড় দিতে, অর্থাৎ রাশিয়া যে অঞ্চলটা দখল করে নিয়েছে অথবা রাশিয়া যে অংশটুকু চায় সেই অংশটুকু ছেড়ে দিয়ে ইউক্রেন যাতে শান্তি প্রস্তাব মেনে নেয়, এরকম একটা কথা আছে, এরকম একটা দফা আছে। এখন ইউরোপ চায় না যে এই প্রস্তাব এইভাবে বাস্তবায়িত হোক, শান্তি প্রস্তাবটা। বরং এই প্রস্তাব ফাঁস হওয়ার পর জার্মানি বলেছে যে 2028 সালের প্রথম দিকে নেটো জোটের সাথে রাশিয়ার যুদ্ধের সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। আবার ফ্রান্স ইউক্রেনে নতুন করে আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে ইউরোপ চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া, এটা ক্রেমলিন বলেছে, এটি আসলে কি ধরনের বার্তা দেয়? এটা যথেষ্ট শক্ত বার্তা দিচ্ছে এই কারণে যে জার্মানি যে বলেছে যে 2028 সালের প্রথম দিকে নেটো জোটের সাথে রাশিয়ার যুদ্ধের আশঙ্কা রয়েছে, আবার ফ্রান্স ইউক্রেনের সেনা পাঠানোর চেষ্টা করছে, ব্রিটেন দীর্ঘদিন ধরে গোয়েন্দাবৃত্তি করছে রাশিয়ার বিরুদ্ধে, ইউক্রেনে তাদের সেনা পাঠিয়েছে, এবং ইউরোপের আরো অনেক দেশ সেনা থেকে শুরু করে সব ধরনের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। এই সমস্ত ঘটনায় রাশিয়া প্রকৃতপক্ষে ত্যক্ত, বিরক্ত এবং অনেকটা ক্ষিপ্ত। এই পরিস্থিতিতে যখন ইউরোপ বা নেটো জোটের পক্ষ থেকে জার্মানি বলে
যে রাশিয়ার সাথে যুদ্ধ হতে পারে, তখন পুতিন স্বাভাবিকভাবে জবাব দেবেন এবং তিনি বলবেনই যে যদি যুদ্ধ কেউ করতে চায় তাহলে তাদের পরিণতি বরণ করতে হবে। এটা রাশিয়ার পক্ষ থেকে ইউরোপকে ডেফিনেটলি খুবই কড়া এবং শক্ত বার্তা। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই। আপনি জানেন যে ভারত সফরে যাচ্ছেন পুতিন, 2 দিনের সফরে যাচ্ছেন। এই সফরকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যায়ন একটু জানতে চাই। কেন গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে? এই এর বহুমাত্রিক, এর গুরুত্বটা বহুমাত্রিক। একটা গুরুত্ব হচ্ছে যে রাশিয়ার সাথে ভারতের SU-57 অর্থাৎ রাশিয়ার যে পঞ্চম প্রজন্মের যে বিমান, এই বিমান রাশিয়া ভারতকে দেবে বলে এই ব্যাপারে একটা চুক্তি হতে পারে। এই চুক্তি যদি হয় তাহলে মার্কিন F-35 যে জঙ্গি বিমান, তার সাথে টেক্কা মেরে রাশিয়া ভারতকে দিল। তার মানে এই যুদ্ধ বিমান যদি ভারতের হাতে আসে তাহলে আমাদের উপমহাদেশীয় যে আঞ্চলিক রাজনীতি বা সামরিক শক্তির ভারসাম্যের যে প্রশ্ন, যে সমীকরণ আছে, সেখানে একটা পরিবর্তন আসবে। আবার ভারত আলটিমেটলি রাশিয়ার পক্ষে ছিল এবং সেই পক্ষে অবস্থানটাই, রাশিয়ার পক্ষে ভারতের অবস্থানটাই কনফার্ম হবে। আবার এটাও ঠিক যে যখন রাশিয়া ভারতকে এই ধরনের বিমান দিয়ে চুক্তি করতে চাইবে, তার মানে এটা সামরিকভাবে সহায়তা করা, তখন আমেরিকার কাছ থেকে কিন্তু ভারত আবার আরেক ধরনের সুবিধা পাবে। আবার অন্যদিকে আরেকটা বিষয়ও খেয়াল করেন, রাশিয়া ভারতের সাথে যেমন বন্ধুত্ব বা মিত্রতা মেনটেন করে, চীনের সাথে রাশিয়া একইভাবে মিত্রতার সম্পর্ক বজায় রাখে। এই জায়গায় খেয়াল করুন তাদের কূটনৈতিক দক্ষতা। এবং সর্বশেষ একটু জানতে চাই আপনার কাছে, রাশিয়ার তেল কেনায় ভারতের উপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে, পুতিনের সফরে এর কোনো সমাধান বা প্রতিক্রিয়া দেখা যেতে পারে কি? ভারতের কাছ থেকে, ভারত রাশিয়ার কাছ থেকে যে তেল কিনছে, সেই তেল কেনাটা অব্যাহত আছে, হয়তো এখন একটু কমিয়েছে। আসলে এটা নিয়ে নানামুখী দেন দরবার হবে রাশিয়ার সাথে এবং আমেরিকার সাথে ভারত এই জায়গায় একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, যেহেতু রাশিয়ার মতো একটা বৃহৎ পরাশক্তি সবসময় ভারতকে সমর্থন দিয়ে যায়। আবার আমেরিকার সাথে ভারতের অনেক গুরুত্বপূর্ণ। ভারতের বাজারটা যেহেতু, সেক্ষেত্রে ভারতকে যেমন আমেরিকা তোয়াজ করে চলে, তেমনি রাশিয়া সবসময় ভারতকে মিত্র হিসেবে ধরে রেখেছে এবং ভারত ও রাশিয়াকে তার একেবারে বিশ্বস্ত বন্ধু হিসেবে ধরে রেখেছে। এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, সেই জায়গায় ভারত একটা শক্ত অবস্থানে থেকে আমেরিকার সাথে শক্ত অবস্থানে থেকে কথা বলতে পারবে রাশিয়ার সাথে এই সম্পর্কটা মেনটেন করার কারণে। রাশিয়া যদি কোনোভাবে নরম হতো বা রাশিয়া যদি ভারতের সাথে এই মিত্রতা মেনটেন না করতো, তাহলে আমেরিকা ভারতের কাছ থেকে সুবিধা নিতে পারতো রাশিয়ার বুঝতে কারণে। পেরেছি। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।